Welcome everyone. আজকে আমরা শুরু করব ফ্যাটি চেঞ্জ ইন লিভার। ফ্যাটি চেঞ্জ ইন লিভার দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক ইন প্যাথোলজি। সো এটা কেন হয়, কিভাবে হয় এবং কি কি প্রিকশন দেখলে আমরা বুঝবো যে ফ্যাটি চেঞ্জ, এটা আজকে আমরা ছোট করে দেখার ট্রাই করব। আমি ডান দিকে মেকানিজমগুলো লিখে রেখেছি, প্রত্যেকটা মেকানিজম আমি এখানে ইন ব্রিফলি বলার ট্রাই করব, আর এই দিক দিয়ে আমি কিছু আলাদা কথাবার্তা বলবো। সো আমি যদি ফ্যাটি চেঞ্জ একটা লিভারে হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে, সেটা হচ্ছে আমি যদি আন্ডার মাইক্রোস্কোপে দেখি যে দিস ইজ দ্য আন্ডার মাইক্রোস্কোপিক ফিগার এন্ড দিস ইজ দ্য সেন্ট্রাল ক্যানেল। সো সেন্ট্রাল ক্যানেলের চারদিকে এরকম করে হেপাটিক কর্ড থাকে, এরকম করে হেপাটিক কর্ড থাকে। সো আমি যদি হেপাটিক কর্ডের একটা কর্ডকে আমি ভিজিবল করব, এখানে সেলগুলো, আমি যদি এখানে হেপাটিক সেল আঁকাই, এরকম হেপাটিক সেল আঁকাই, রাইট, হেপাটিক সেল আঁকালাম, নরমালি এখানে নিউক্লিয়াস থাকবে, রাইট। কিন্তু যখন একটা সেলের নেক্রোসিস হবে তখন কিন্তু এখানে নিউক্লিয়াসগুলো ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাবে, আইদার নিউক্লিয়াস অর সাইটোপ্লাজম অর পুরো সেলটাই ফিনিশ হয়ে যাবে। এরকম যদি কোনো কন্ডিশন হয় তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে সেল নেক্রোসিস হচ্ছে। যেমন আমার এই দিকে কিন্তু অনেক সেল ছিল, সাপোজ এখানে কিন্তু এগুলো ধরলাম আমি সেলের পার্ট, এখন ধরলাম এই জায়গায় নেক্রোসিস হয়েছে, তার মানে এই জায়গার সেলগুলো ড্যামেজ নাই। সুতরাং এই জায়গার সেলগুলো যদি ড্যামেজ হয় তাহলে এই জায়গায় যে সেলগুলো যেভাবে কাজ করতো সেই কাজগুলো হবে না, ইম্পেয়ার্ড দ্য অল সেলুলার ফাংশনস এন্ড সো দ্য অর্গান ফাংশন উইল বি অলসো ইম্পেয়ার্ড। সো এই যে এই জিনিসগুলো যে হচ্ছে না, এখানে লিভারের একটা বড় কাজ কিন্তু সেখানে হবে না। সো এটা কিন্তু ফ্যাটি চেঞ্জের কারণে হয়, এবং ফ্যাটি চেঞ্জের আলটিমেট গোল হচ্ছে লিভার সিরোসিস। সিরোসিস লিভারই হয়। সো ফ্যাটি চেঞ্জের আলটিমেট গোল হচ্ছে সিরোসিস। সিরোসিস যখন হবে তখন আসলে লিভারের বলা যায় যে ম্যাক্সিমাম লিভার সেল ডেস্ট্রয়েড বা ড্যামেজ হয়ে যাবে। সো লিভার ক্যান নট বি ফাংশন এনিমোর। সো এই জিনিসটা ঘটে ফ্যাটি চেঞ্জের ক্ষেত্রে। ফ্যাটি চেঞ্জের মাইক্রোস্কোপিক ফিগার এবং গ্রসলি আমরা মানে ওটা অন্যভাবে আলোচনা করব, বাট এখানে আমরা জাস্ট মেকানিজমগুলো দেখার ট্রাই করব। ফ্যাটি চেঞ্জের আরেকটা মজার বিষয় হচ্ছে একটা তেলের ফোঁটা যেরকম পড়ে বাইরের দিকে, যেমন ডিস্টিংক্ট থাকবে মাইক্রোস্কোপিক্যালি যদি দেখি, যে আমি যদি একটা তেলের ফোঁটা দিই, এখানে তেলের ফোঁটাটা কিন্তু একটু অয়েলি সাবস্টেন্স এবং ভারী। সো এটা কি করবে, চারদিকে একটা সুন্দর এরকম ডিস্টিংক্ট আবরণ দিবে। সো ফ্যাটি চেঞ্জের সেলগুলোর ক্ষেত্রে যখন ফ্যাট ডিপোজিশন হবে তখন তখন আসলে সেলগুলোর মধ্যে এরকম একটা ডিস্টিংক্ট আউটলাইন দেখা যাবে। সো এটা হচ্ছে ফ্যাটি চেঞ্জের শেপ মাইক্রোস্কোপিক্যালি। আরো অনেক জিনিস আছে বাট ওইদিকে আমরা ফোকাস করব না। সো কেন আসলে ফ্যাটি চেঞ্জটা হয়, কেন এই ভয়ঙ্কর রকমের পরিস্থিতি হয়, বিষয়টা হচ্ছে আমরা আসলে ফ্যাট জাতীয় খাবার খাই, অনেক বেশি ফ্যাট খাই, আমাদের বডিতে ফ্যাট সিনথেসিস হয়। সো এখানে এনজাইমেটিক কিছু ফাংশন থাকে, এখানে জেনেটিক কিছু ফাংশন থাকে। তো ফ্যাটি চেঞ্জের প্রথম যে কারণটা সেটা হচ্ছে এক্সেস ফ্যাটি অ্যাসিডস ইন লিভার। সো আমরা ডায়েটারি ইনটেক যখন করি, এক্সেস ফ্যাটি অ্যাসিডটা কখন হবে, ধরো আমি ডায়েট দিয়ে অনেক বেশি ফ্যাট নিচ্ছি, ডায়েটারি সোর্স থেকে অনেক বেশি আমি ফ্যাট ইনটেক করলাম। সো ফ্রম দ্য ডায়েটারি সোর্স এক্সেস ফ্যাটি অ্যাসিড অনেক বেশি। সো এই এক্সেস ফ্যাটি অ্যাসিডের আলটিমেট গোল কোথায়, আলটিমেট গোল হচ্ছে ইট উইল গো টু দ্য লিভার অর দ্য লিভার সেলস। সো এখানে লিভার সেলে যাওয়ার পরে লিভার এটাকে ব্রেক ডাউন করবে, লিভারের কাজই হচ্ছে এটাকে ব্রেক ডাউন করা। সো লিভার এটাকে ব্রেক ডাউন করবে নর্মাল ফিজিওলজিতে, ব্রেক ডাউন করে অন্য ছোট ছোট পার্টিকেলে সে রূপান্তর করবে। কিন্তু প্রবলেমটা হয় কখন, যখন এক্সেস ফ্যাটি অ্যাসিড, আমি যেটুকু এই যে ডায়েটারি সোর্স থেকে এক্সেস ফ্যাটি অ্যাসিড নিলাম, এটা হচ্ছে আমি খেলাম, খাওয়ার পরে এই সমস্যাটা হলো। আরেকটা সমস্যা হচ্ছে যখন ডায়াবেটিস হবে, ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিক কন্ডিশন যখন হলো, তখন আসলে এই ফ্যাটগুলা তখন আর ভাঙতে পারবে না, তখন এক্সেস ফ্যাটি অ্যাসিড এখানে যাবে। এটাকে আরেকটা কন্ডিশনে বলা যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে কি হয়, ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজকে সেলের মধ্যে ঢোকানো। ধরলাম এই হচ্ছে গ্লুকোজ পার্টিকেল, এই হচ্ছে একটা সেল। সো এখানে ইনসুলিন ধরলাম এর কাজ হচ্ছে এই গ্লুকোজটাকে স্টিমুলেট করে এই সেলের মধ্যে গিয়ে ঢুকাইয়া দিবে প্যাথওয়ে দিয়ে, ওর কাজই হচ্ছে এটা। কিন্তু যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে তখন এই জায়গাটা বন্ধ, ইট উইল ক্যান নট ওয়ার্ক টু এন্টার দ্য গ্লুকোজ পার্টিকেল ইনটু দ্য সেল টু ওয়ার্ক। সো এখানে এটা ঢুকতে পারবে না। তাহলে এখানে যদি ঢুকতে না পারে তাহলে এখানে সেলের বাইরে অনেকগুলো গ্লুকোজ থাকবে। সেলের বাইরে যদি গ্লুকোজ থাকে সেল কি করবে, সেলের তো ফাংশন আছে, সেলের নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, হ্যাঁ, আরো অনেক অর্গানেলস আছে। সেল কি করবে, সেল বলবে যে আমার তো কাজ করার জন্য এনার্জি দরকার, তখন সেল তার মধ্যে যে ফ্যাটগুলো আছে সেই ফ্যাটগুলোকে ভাঙার সৃষ্টি করবে, বা আদার হচ্ছে ফ্যাটি ম্যাটেরিয়ালস আছে সেগুলোকে ভাঙতে ট্রাই করবে, লিপিড পার্টিকেল গুলাকে। সো এক্সেস লিপিড পার্টিকেল যদি সে আসলে ছেড়ে দেয়, ভেঙে দেয়, তখন কি ব্লাড স্ট্রিমে লিপিডের পরিমাণ বেশি হবে না, ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি হবে না। অ্যাজ এ রেজাল্ট এখানে আসলে এই যে ডায়াবেটিক কন্ডিশনে এই ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা ব্লাড স্ট্রিমে বেশি হয়ে যায়। যদি ব্লাড স্ট্রিমে বেশি হয়, দিস এক্সেস
এখানে যদি এখানে যে হচ্ছে না, তার মানে কি মোর ফ্যাট ইন ব্লাড অথবা ব্লাড স্ট্রিম, দিস মোর ফ্যাট উইল গো টু দ্য লিভার, আর লিভারে যাওয়ার পরে এই কাজটা করবে, এক্সেস ফ্যাটি অ্যাসিড ইন লিভার। এই কারণে হতে পারে, আমি দুইটা কারণ দেখালাম। আরেকটা কারণ হচ্ছে আমার যদি স্টারভেশন থাকে, আমার যদি কি থাকে স্টারভেশন, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি, কিংবা একটা অ্যানিমাল অনেক দিন ধরে না খেয়ে আছে, তখন তার বডিতে কি, তার বডিতে হচ্ছে গ্লুকোজ কম, সো সেল উইল ব্রেক লিপিড, ব্রেক না বলে আমি আসলে একটা কথা বলি, সেটা হচ্ছে ইউটিলাইজ অর ফাংশন, ইউটিলাইজ। সো সেল যে লিপিড ইউটিলাইজেশন করবে, অ্যাজ এ রেজাল্ট ব্লাড স্ট্রিমে অনেক বেশি লিপিড থাকবে, and it will go to the again liver and it will make again fatty change in liver. সো এটা হচ্ছে প্রথম কারণ। তাহলে প্রথম কারণে কি কি হতে পারে? স্টারভেশন হতে পারে, ডায়াবেটিস হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, এবং অ্যাক্সেস ডায়েটারি ইনটেকের কারণে এই জিনিসটা ঘটে। তাহলে আমি একটা ফেজ আমি কমপ্লিট করলাম, এখন আমাকে সেকেন্ড ফেজে যেতে হবে। সো সেকেন্ড ফেজে যদি যাই, সেকেন্ড ফেজটা হচ্ছে অ্যাক্সেস ফ্যাটি অ্যাসিড সিনথেসিস ইন লিভার। সো এটা আসলে একই ধরনের, জাস্ট এখানে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর। এক্সেস ফ্যাটি অ্যাসিড সিনথেসিসটা কখন হবে? যে এই আগের কারণগুলোও কিন্তু এখানে ইনক্লুডেড। যখন লিভারে অনেক বেশি ফ্যাট থাকবে, সেগুলো সিনথেসিস বেশি হবে। কিন্তু এখানে যদি লিভারের জন্মগতভাবেই বা জেনেটিক্যালি কোনো ডিফেক্ট থাকে, যে তার জিনগত সমস্যার কারণে এখানে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসটা অনেক বেশি হচ্ছে, সো অ্যাজ এ রেজাল্ট ইট উইল গো টার্ন ইনটু ফ্যাটি চেঞ্জ ইন লিভার। এবং আরেকটা হচ্ছে ইনক্রিজড কার্বোহাইড্রেট ইনটেক, ইনক্রিজড কার্ব ইনটেক মানে গ্লুকোজ ইনটেক, ইনক্রিজ কার্বোহাইড্রেট ইনটেক, এই যে এক্সেস ডায়েটারি ইনটেক যেটা বললাম। সো বেশি বেশি কার্বোহাইড্রেট খেলে এখানে বেশি বেশি ফ্যাটি অ্যাসিড প্রোডাকশন হবে, সিনথেসিস হবে লিভার সেলে, এই জিনিসটা করবে। সো এক্সেস কার্বোহাইড্রেট ইনটেক যারা বেশি বেশি খাবে, তাদের ক্ষেত্রে এই লিভারের মধ্যে ফ্যাট ডিপোজিশন বেশি হবে। তো এই 2 নাম্বার কারণটা আমি শেষ করলাম। 3 নাম্বার হচ্ছে ইম্পেয়ার্ড ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন। এখানে লিভারে একটা বিশেষ কারণ হচ্ছে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হয়, এবং অক্সিডেশনটা হয় হচ্ছে কার্নিটিনের প্রভাবে, কার্নিটিন এর প্রভাবে। সো এখানে যখন এক্সেস ফ্যাট থাকবে, এক্সেস ফ্যাট থাকার কারণে এটা হচ্ছে দিস ইজ অ্যাক্ট অ্যাজ এ কোফ্যাক্টর, অ্যাক্ট অ্যাজ এ কোফ্যাক্টর হিসেবে কাজ করবে অক্সিডেশনের ক্ষেত্রে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের ক্ষেত্রে। সো যখন এক্সেস ফ্যাটি অ্যাসিড থাকবে, তখন এই কার্নিটিনটা আসলে ইম্পেয়ার্ড হবে, মানে এটা কাজ করতে পারবে না। সো ইফ দিস ইজ নট ফাংশনাল, সো দেয়ার উইল বি ইম্পেয়ার্ড ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন। সো ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হওয়ার কারণে এখানে আসলে ফ্যাটকে ভেঙে আসলে যে সোপ ফরমেশন হয়, ওই সোপ ফরমেশনটা হতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট এটা হচ্ছে 3 নাম্বার ঘটনা। 4 নাম্বার হচ্ছে এস্টারিফিকেশন। এস্টারিফিকেশনটা পরের ফার্দার লং, এবং এটা হলো যে ফ্যাটি লিভার আসলে এখানে যে ফ্যাট যখন আসে, তখন ফ্যাটকে আসলে এস্টারিফাইড করে সোপ বানায়, সোপ ফরমেশন করে। সো অ্যাজ এ রিজাল্ট এখানে যখন এক্সেস ফ্যাট আসবে, এক্সেস ফ্যাট আসার কারণে লিভার সেলগুলো অনেক বেশি এক্সস্টেড হয়, অনেক বেশি এস্টারিফিকেশন করবে। সো মোর এস্টারিফিকেশন হবে, মোর সোপ ফরমেশন হবে, সেল ড্যামেজ হবে। এবং এখানে এস্টারিফিকেশন হওয়ার কারণে আসলে এক্সেস লেভেল অফ, এখানে আরেকটা কারণ আছে এস্টারিফাইড হওয়ার কারণে, যখন মোর ফ্যাট থাকবে, মোর ফ্যাট, then it will go the rise of glycerophosphate in blood, glycerophosphate in blood. সো এই গ্লিসারোফসফেটের উপস্থিতিতে এস্টারিফিকেশনটা বেড়ে যাবে। সো এস্টারিফিকেশন, সো গ্লিসারোফসফেট ইন ব্লাড, it will be increased, as a result more esterification. সো এই যে মোর গ্লিসারোফসফেট, মোর এস্টারিফিকেশন। সো যখন মোর এস্টারিফিকেশন হবে, তখন আসলে কারণ হচ্ছে লিভার সেলটা মোর এক্সস্টেড, অ্যাজ এ রিজাল্ট এখানে আসলে এক্সস্টেড হওয়ার কারণে আলটিমেটলি লিভার সেল ডেথ হবে। দেন দ্য লাস্ট ওয়ান, লিপোপ্রোটিন সিনথেসিস। সো লিপোপ্রোটিন সিনথেসিস হওয়ার আগে এটা আসলে অ্যাপোপ্রোটিন সিনথেসিস হবে। তাহলে এই যে এই জিনিসটা বাকি, সেটা হচ্ছে লিপোপ্রোটিন সিনথেসিস কমে যাবে। সো এর আগে একটা হচ্ছে অ্যাপোপ্রোটিন সিনথেসিস, অ্যাপোপ্রোটিন সিনথেসিস কমে যাবে। কেন কমে যাবে? অ্যাপোপ্রোটিন সিনথেসিস কমার কারণ হচ্ছে RER ডিস্ট্রাকশন। RER ডিস্ট্রাকশন, RER মানে কি?
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো আমরা জানি এই যদি হয় একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর উপরে থাকে এইরকম করে রাইবোজোম, দিস ইজ কল্ড আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো এই রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। কি করা? প্রোটিন সিনথেসিস করা। এখন কোনো কারণে যদি দিস রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিকাম ড্যামেজড, সো রাইবোজোম উইল নট বি ফাংশনাল। এবং রাইবোজোম যদি ফাংশনাল না হয়, রাইবোজোমের একটা পার্ট হচ্ছে প্রোটিন তৈরি করা, সো দিস উইল নট বি অ্যাক্ট অ্যাজ এ অ্যাপোপ্রোটিন সিনথেসিস পার্ট। এটা অ্যাপোপ্রোটিন সিনথেসিস করবে না। যদি অ্যাপোপ্রোটিন সিনথেসিস না হয় তাহলে লিপোপ্রোটিন সিনথেসিসও হবে না। দিস অ্যাপোপ্রোটিন সিনথেসিস না হলে লাইপোপ্রোটিন সিনথেসিসে ব্যাঘাত ঘটবে। সো এটা একটা কারণ। আরেকটা হচ্ছে, সো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ড্যামেজ হয়, এর কারণে প্রোটিন সিনথেসিস হয় না। এখন কেন ড্যামেজ হয়? ড্যামেজ হওয়ার একটা কারণে হচ্ছে পয়জনিং। এখন পয়জনিং অনেক কারণে হতে পারে, যেমন কার্বন টেট্রাক্লোরাইড পয়জনিং আছে, তারপর ইথায়োনিন পয়জনিং আছে। এই পয়জনিং এর কারণে আসলে এই লিপোপ্রোটিন সিনথেসিসটা হয় না। এখন আসলে আমরা এই জিনিসটা বুঝবো কিভাবে যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা আসলে খারাপ? এটা আমি মুছে দিই, আমার এইগুলা নিয়ে কথা বলা শেষ। আমি এখানে জাস্ট একটা কথা বলে শেষ করব। যদি কেউ মোর চকলেট, অনেক চকলেট খায়, আমরা অনেকে কি করি, অনেক চকলেট খাই, মোর চকলেট অর সুগার অর কি বলা যায়, কার্বোহাইড্রেট। সো এই চকলেট, সুগার, এগুলো কি কার্বোহাইড্রেট। সো যদি বেশি পরিমাণ কার্বোহাইড্রেট আমরা ইনটেক করি, a lot of carbohydrate are intaken. সো বেশি পরিমাণ কার্বোহাইড্রেট ইনটেক করার কারণে লিভার কি করবে? লিভারে এখানে গ্লিসারোফসফেট বেড়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট মোর ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হবে। এখানে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হবে, সিনথেসিস হবে, এস্টারিফিকেশন হবে। সো এই কার্বোহাইড্রেট বাড়ার কারণে এগুলো আসলে তখন এই যে যদি ডায়াবেটিক কন্ডিশন থাকে তখন কি করবে? এগুলো তো সেলের মধ্যে ঢুকতে পারবে না। সো এগুলো সেলের মধ্যে ঢুকতে না পারলে তখন আলটিমেটলি এই মেকানিজম গুলাই ঘটবে। এই জন্য বলা হয় যে ফ্যাটি চেঞ্জ, যাদের আসলে এই সমস্যা আছে তাদের বলা হয় যে কার্বোহাইড্রেট কম খাওয়ার জন্য, চিনি কম খাওয়ার জন্য, চকলেট কম খাওয়ার জন্য। আর যারা সুস্থ আছে, যারা হেলদি, তাদেরকেও বলা হয় যে চিনি কম খাওয়ার জন্য, কারণ দিস উইল অ্যাকুমুলেট ইন দ্য লিভার সেলস অর আদার সেলস অ্যান্ড ইট উইল রান ইনটু দ্য ফ্যাটি চেঞ্জ ইন লিভার। এবং ফ্যাটি চেঞ্জের যদি ম্যাক্সিমাম ফ্যাটি চেঞ্জ হয়ে যায়, সিরোসিস হয়, তাহলে আসলে অনেক ক্ষেত্রে এটা রিকভার করা সম্ভব হয় না। এটা আসলে রিভার্সিবল অর ইরিভার্সিবল দুইটাই হয়। সো হার্টে যদি হয় তাহলে এটা ম্যাক্সিমামলি ইরিভার্সিবল, এটা আসলে কখনোই সম্ভব না ব্যাক করা। বাট যদি লিভারে হয় তাহলে রিভার্সিবল হতে পারে, যদি নর্মাল স্টেজে থাকে, একদম ফার্স্ট স্টেজে। কিন্তু যদি অনেক পেছন দিকে চলে যায়, 4th গ্রেড, 5th গ্রেড বা অনেক হাই গ্রেডে চলে যায়, তাহলে আসলে এটা থেকে রিকভার করা সম্ভব হয় না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকে ফ্যাটি চেঞ্জ ইন লিভার। এবং নেক্সটে আমরা আসলে এগুলো মাইক্রোস্কোপিক গ্রস কিভাবে চেনা যায় সেগুলো নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী চেঞ্জ নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।